চীনের তৈরি স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যে শুল্ক ছাড় বাতিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে ৫১,০০০-এ। পাশাপাশি কোনো অবস্থাতেই ইরান পরমাণু অস্ত্র রাখতে পারবে না বলে সাফ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েলের বিরোধিতাকে কেন্দ্র করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ হওয়া $2 বিলিয়ন বাতিল করে দিয়েছেন ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইরানে সন্ত্রাসী হামলায় ৮ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। দর্শক, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে বাণিজ্য যুদ্ধ সেটা ক্রমশ কিন্তু তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের তৈরি স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যে কোনো শুল্ক ছাড় দেওয়া হবে না, এগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। ওদিকে বেইজিং জানিয়েছে যুক্তরাষ্ট্রে বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ রাখা হবে। চীনের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রীতিমতো হুমকির মুখেই পড়বে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের স্থল এবং উড়োযান নির্মাতারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। We took in $600 billion and more in taxes and tariffs from China. কখনো যুক্তরাষ্ট্র শুল্ক চাপিয়ে চীনের অর্থনীতিতে আঘাত হানছে, কখনো তার জবাবে মার্কিন পণ্যের উপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করছে চীন। China, first row. ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর অস্বাভাবিক হারে নতুন শুল্ক আরোপ করলেও পরে 90 দিনের জন্য তা স্থগিত করেছেন, কিন্তু চীনের উপর আরোপিত শুল্ক বহাল রেখেছেন। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাক্টরের মতো পণ্য চীন থেকে আমদানি করা হলেও নতুন উচ্চ হারের শুল্ক কার্যকর হবে না বলে গত শনিবারই জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ উল্টো কথা বললেন ট্রাম্প। চীনের এসব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এগুলোকে কেবল অন্য এক শুল্ক নীতির আওতায় আনা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেছেন কোনো পণ্যেই শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়নি। এ ধরনের নোটিশের খবর ভুয়া বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে দুই দেশের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বেইজিং বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতারা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা, সেমিকন্ডাক্টর কোম্পানি। এতে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্র, কারণ গাড়ি থেকে শুরু করে ড্রোন, রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছুই তৈরিতে চুম্বক অপরিহার্য। যুক্তরাষ্ট্রই বিশ্বে সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে, যার বেশিরভাগটাই আসে চীন থেকে। বিশ্লেষকরা বলছেন, চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প। এদিকে চলতি সপ্তাহের শুরুতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে তারা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করছে। আগে চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছেন ট্রাম্প, তবে তার প্রশাসন পরে জানায় এই 125%-এর সঙ্গে আগে থেকে আরোপিত 20% শুল্ক যুক্ত থাকছে। মনিরুজ্জামান বাবু, 71। বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হয় না বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার তিনি এই মন্তব্য করেন। বলেন, যুদ্ধ এবং শুল্ক যুদ্ধে কেউ বিজয়ী হয় না এবং সুরক্ষাবাদ কোথাও টিকে থাকতে পারে না। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর শুরুর অংশ হিসেবে প্রথমে তিনি ভিয়েতনাম সফরে গেলেন এবং এর আগেই এই মন্তব্য করেন তিনি। এর আগে শনিবার ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী বুই থান সান বলেছেন, চীন এবং ভিয়েতনাম বিভিন্ন খাতে অন্তত 40 চুক্তি স্বাক্ষর করবে। চলতি বছরের প্রথম বিদেশ সফরে শি জিনপিং মালয়েশিয়া এবং কম্বোডিয়া সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার 3টি দেশের নেতাদের সাথে প্রেসিডেন্ট শি জিনপিং এর এই সফর গোটা অঞ্চলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৫১,০০০-এ পৌঁছে গেছে। গেল ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১,৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদেলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত হওয়া ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং এর ফলে সংখ্যাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৬,২৭৪ জনে ঠেকেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েল সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সেনা এবং চিকিৎসকরা। তারা বলছেন, যুদ্ধ থামিয়ে হলেও বন্দীদের ফিরিয়ে আনা হোক। ওদিকে সম্প্রতি ইসরায়েল জুড়ে চলছে নেতানিয়াহু সরকার বিরোধী বিক্ষোভ, যা এরই মধ্যে দেশটির সরকার পতনের দিকে রূপ নিচ্ছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গাজায় আবারও হামলা শুরু করার পর নতুন করে তীব্র ক্ষোভের তৈরি হয়েছে ইসরায়েলিদের মধ্যে। জিম্মি মুক্তির দাবিতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে চলছে আন্দোলন, যা বর্তমানে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং দেশটির বেশিরভাগ মানুষই চায় আগাম নির্বাচন। এদিকে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা এখন ঠেকেছে তলানিতে। নেতানিয়াহু আমাদের জিম্মিদের জীবন বাঁচানোর চেয়ে তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। নেতানিয়াহু, বাড়ি যাও, আমাদের জিম্মিদের ফেরাতে হবে। নেতানিয়াহুর বিদায় নিশ্চিত করতে হবে আমাদের। আমি নেতানিয়াহুর বিরুদ্ধে, কারণ নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে। জিম্মিদের ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জিম্মিদের কথা ভুলে যাওয়ার জন্য নেতানিয়াহু তার পুরো ক্ষমতার ব্যবহার করছেন। আমাদের মনে রাখা উচিত, গাজায় এখনও ৫৯ জন জিম্মি রয়েছে। তাদের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এদিকে গাজায় হামলা চালাতে চালাতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা। এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর ১,০০০ সাবেক সদস্য নেতানিয়াহুর কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে। এবার তাদের সেই দাবিতে সমর্থন জানিয়েছেন দেশটির ২৫০ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। তাদের চিঠিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দী ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এই কষ্ট থামাতে সরকারকে সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধ করে বাসিন্দাদের ফিরিয়ে আনার আহ্বানে তাদের সাথে যুক্ত হয়েছেন ইসরায়েলের ২০০ সামরিক চিকিৎসক ও ১,০০০ শিক্ষাবিদ। পিটিশনে তারা বলেন, গাজায় ৫৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই যুদ্ধ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে। এর সাথে নিরাপত্তার কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তারা। এদিকে এই আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব সক্রিয় সেনা এসব পিটিশনে সই করেছেন তাদের বরখাস্ত করা হতে পারে। ঋতু সাহা, ৭১। তবে গাজায় যুদ্ধবন্ধের নিশ্চয়তা পেলে এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তি দেওয়া হলে হামাস সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত আছে বলে জানিয়েছে গোষ্ঠীটির একজন জ্যেষ্ঠ নেতা। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তাহের নামের হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বন্দী বিনিময় চুক্তি, যুদ্ধের অবসান, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতির বিনিময়ে তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। হামাসের এই নেতারও বলেছেন, বিষয়টি বন্দীদের সংখ্যা নয়, বরং সমস্যাটি হলো ইসরায়েল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওদিকে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, হামাসের কাছে একটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্কে। গত রোববার গাজায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে মুখর হয়ে উঠেছে তুরস্কের মানুষ। ইস্তাম্বুলের ফাতিহ জেলায় ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এ সময় হত্যাকারী ইসরায়েল ফিলিস্তিনি ছাড়ো এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে মিছিল নিয়ে বেয়াজিদ স্কয়ারে জড়ো হন তারা। সেখান থেকে বের করা হয় প্রতিবাদ র্যালি। IHH নামের একটি মানবাধিকার সংগঠন এই র্যালির আয়োজন করে।
একইভাবে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসেও। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢুকে পড়ে বেশ কয়েকজন বিক্ষোভকারী। এ সময় তারা জোর করে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে জরুরি বহির্নিগমন পথ বন্ধ করে দেয়। ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানায় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক থাকলে তা গাজায় ইসরায়েলি আগ্রাসনের সহায়তা করবে। প্রায় 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য আর্থিক সহায়তা বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী 3 বছর মেয়াদে এই সহায়তার পরিমাণ হবে প্রায় 180 কোটি মার্কিন ডলার। ভূমধ্যসাগরীয় অঞ্চল বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার দুব্রাভকা সুইকা কথা জানিয়েছেন। বলেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ করে আসছেন সমালোচকরা। পিএর সংস্কার এবং আর্থিক সহায়তা কর্মসূচি একই সাথে চলবে। সোমবার লুক্সেমবার্গে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে রাজনৈতিক সংলাপের আগে মন্তব্য করছেন সুইকা। আর ইসরায়েলের সাথে আলোচনায় যাওয়ার জন্য তাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই বলে আসেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে গাজা ছেড়ে দেয়া হবে না। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মারা গেছেন 6 জন, আহত হয়েছেন আরও অন্তত 30 জন। হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। আল মারাকেশ টিভির খবরে বলা হয়, মাতনা জেলায় একটি সিরামিক কারখানায় বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানা থেকে 38 কিলোমিটার পশ্চিমে এই কারখানার অবস্থান। হামলার কারণে কারখানাটিতে আগুন ধরে যায়। পরে দমকল কর্মীদের কয়েক ঘন্টা চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে। গেল 15 মার্চ থেকে বড় আকারে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার জবাব দিতে ইয়েমেনে এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। লোহিত সাগরে এখন পর্যন্ত 100-এরও বেশি হামলা চালিয়েছে হুথিরা। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তান প্রদেশে হামলায় অন্তত 8 পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। সন্ত্রাসী হামলায় তারা নিহত হয়েছেন বলে দেশটিতে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে। ওই দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের পরিচয় জানা যায়নি। ওদিকে পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের সবাই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে বালুচ ন্যাশনাল আর্মি BNA। আফগানিস্তান সীমান্তবর্তী মেরুস্তান এলাকার একটি ওয়ার্কশপে তাদের হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে বর্বর আখ্যা দিয়ে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র রাখতে পারবে না ইরান, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ বিষয়ে আলোচনা এবং চুক্তি নিয়ে ইরান ইচ্ছে করে দেরি করছে বলেও অভিযোগ করেন তিনি। আমি চাই তাদের উন্নতি ঘটুক। তার জন্য খুবই ছোট আর সাধারণ একটা বিষয় মানতে হবে, তারা পরমাণু অস্ত্র রাখতে পারবে না। তাদের দ্রুত এ বিষয়ে কাজ করতে হবে। কোনোভাবেই পরমাণু অস্ত্র তারা রাখতে পারবে না। তারা যদি কঠোর কিছু করে, আমরাও করব। আমি শুধু নিজের জন্য এটা করছি না, গোটা বিশ্বের জন্যই এটা করছি। বিশ্ববিদ্যালয়ের জন্য $2.3 বিলিয়ন ফেডারেল তহবিল স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড কর্তৃপক্ষ বলেছে, ট্রাম্প প্রশাসনের দাবিগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার এক খোলা চিঠিতে লিখেছেন, গত সপ্তাহে শিক্ষা দপ্তর যে দাবিগুলো করেছে সেটা মানা হলে ফেডারেল সরকার হার্ভার্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পেত। হার্ভার্ডের এমন অবস্থান গ্রহণের কয়েক ঘন্টার মাথায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় তারা বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দ হওয়া অনুদান বাতিল করে দিল। গেল 18 মাসে গাজা যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়। ওই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ার অভিযোগ করে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.2। কম্পনের পর এখনও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে USGS জানিয়েছে ভূমিকম্পটি কেন্দ্র ছিল জুলিয়ান শহরে। এটি সান দিয়েগোর উত্তর পূর্বে কুয়ামাকা পাহাড়ে অবস্থিত একটি ছোট পর্যটন শহর। ভূমিকম্পের পর USGS একাধিক ছোট আফটারশকও রেকর্ড করেছে। তবে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। ওদিকে ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তে USGS এর জরুরি বার্তায় লস অ্যাঞ্জেলস পর্যন্ত মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছিল। এতে অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।